কেন ভারতের দালালি করলাম? আমি ভারতের দালাল ছিলাম না, কিন্তু ভারতের অনুগত হয়ে কাজ করতে বাধ্য হয়েছে। এই যে দেখুন, মোদি নিজ দেশের 25 জন মানুষকে মেরে দায়টা চাপিয়ে দিল পাকিস্তানের ওপর। এটা যে নতুন, এবারে সে কি এই কাজ প্রথম করলো? কারা বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর মন্দির পুড়িয়ে দিত? নবীর নিয়োজিত ভক্ত চলেরা। হিন্দু নেতাদের খুন করত কারা? রাস্তায়, চায়ের দোকানে, ফেসবুকে, প্রতিটি জায়গায় আমাকে দেশদ্রোহী বলে গালি দেওয়া হচ্ছে, অথচ কেউ জানতে চায় না কেন, কিভাবে, কেন দালালি করলাম। আমি দালাল ছিলাম না, আমি ভারতের প্রতি মাথা নত করিনি। আমি ছিলাম বন্দী, বাধ্য হয়েছিলাম প্রাণের ভয়ে, দেশের ভয়ে, বাংলাদেশের মাটির ভয়ে। মোদি এবং তার বিজেপির ষড়যন্ত্রে আমি আটকে গিয়েছিলাম এক অন্ধকার কারাগারের ভেতর। এই নবীর গুপ্তচর বাহিনী বাংলাদেশের লন্ডে ঢুকে পড়েছিল। কলকারখানায় আগুন লাগানো, ধর্মীয় দাঙ্গা সরানো, হিন্দুদের মন্দির তোড়ানো, এমনকি হিন্দু নেতাদের খুন করা, সব ছিল ওই নবীর পরিকল্পনার অংশ। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল পরিষ্কার: বাংলাদেশকে অস্থিতিশীল করা, আমার সরকারকে দুর্বল করা। না, আমি বাধ্য হই ভারতের তাদের দেওয়া সব মেনে নিতে। আপনারা দেখেছেন এই বিডিআর বিদ্রোহের সময় কি হয়েছিল? 57 জন সেনা অফিসার শহীদ হলেন। কাকে দোষ দেওয়া হয়েছিল? দেশের অভ্যন্তরীণ বিদ্রোহের কথা বলা হয়েছে। অথচ আমি জানি, আপনারাও জানেন, এই বিদ্রোহ ছিল ভারতের ষড়যন্ত্রের একটা অংশ। এটাকে আসলে বিদ্রোহ বলা ঠিক হবে না। তারপর কি, বাংলাদেশে হঠাৎ দেখলেন আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে, বিভিন্ন কলকারখানার অগ্নিকাণ্ড বেড়ে গেল, এক এক দিন পোড়ানো হলো এক এক বাজার, এক এক বিল্ডিং, শিল্প কারখানা। তো জনগণ কেন প্রশ্ন করে না? এর পেছনে কারা চেয়েছিল বাংলাদেশে ঘরে ঘরে আগুন লাগুক? কারা বাংলাদেশে আতঙ্ক সরিয়ে দিতে চেয়েছে? আমি সরকার প্রধান ছিলাম, আমি চেয়েছিলাম বাংলাদেশে আগুন লাগুক। তারা চেয়েছিল আমি যেন মাথা নিচু করে থাকি, বলা হয় ট্রানজিট দিই, করিডোর দিই, যেন বাংলাদেশটা ভারতের উপনিবেশ হয়ে থাকে। আপনারা কি মনে করেন আমি প্রতিবাদ করিনি? আমি একবার ভারতের সামনে দাঁড়াইনি? দাঁড়িয়েছিলাম অনেক শক্তভাবে, কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছিল প্রতিবাদ করলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে, ফ্যাক্টরিতে আগুন লাগাবে, দেশের রিজার্ভ ধ্বংস করে দেবে। আমি তখন ভাবলাম আমি একা কিভাবে লড়বে এত বড় একটা দেশের বিরুদ্ধে। কিন্তু দেশটা তো আমার চেয়ে, তো আমার দেশটা আমার কাছে বড়, দেশের মানুষের জীবন আমার কাছে আগে। আমি একা মরলে না হয় মরলাম, কিন্তু 17 কোটি মানুষের জীবন নিয়ে কিন্তু দিতে পারি না। তাই মাথা মতো বললাম, মুখ বন্ধ করলাম। মোদী চক্রান্ত কখনোই থেমে থাকেনি। এই ভারতের স্পন্সর করা মিডিয়াগুলো বাংলাদেশে নেমে এলো নানা ছদ্মবেশে। একদিকে অন্য বাংলাদেশে, একদিকে তারা বলে বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় বন্ধু, ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু। তারা অন্যদিকে তলে তলে বাজার দখল করলো, আমাদের কৃষকদের দেউলিয়া করলো, শ্রমিকদের পথে বসালো। আমি বুকে পাপড় বেঁধে প্রতিদিন চেষ্টা করেছি যেন কিছু অল্প বেশি স্বার্থরক্ষা করা যায়। ট্রানজিট চুক্তিতে যতটা সম্ভব বাংলাদেশের লাভ রাখার চেষ্টা করেছি। পানি যতটা সম্ভব পানি বাংলাদেশে যেন আসে সে দিন ব্যবহার করেছি। হাজারো লাভ তাদের কাছে বলেছি। কিন্তু যখনই বেশি চাপ দিতাম অমনি দেশের ভিতর দাঙ্গা, আগুন, শৃঙ্খলা, আন্দোলন শুরু হয়ে যেত। 2018 নির্বাচন, ওইটা তো ভারতের চক্রান্ত ছিল। হ্যাঁ, তখন আমার সামনে দুটা রাস্তা ছিল, হয় ক্ষমতা
থেকে হারিয়ে যাওয়া, বাংলাদেশকেও অচলতে দেওয়া, কিন্তু আপাতত শান্তি বাজার শান্তি বজায় রাখা। তা আমি দ্বিতীয়টা বেছে নিলাম ছোটবাসের জন্য। আপনারা দেখেছেন যে কাণ্ডে বাংলাদেশ হঠাৎ সাপের উপর লোক পড়ে গেল, নদীতে স্থলে সব জায়গায় সাপ। কেন? এগুলো আসলে কিসের ইঙ্গিত? আমি এতদিন বেঁকে চাইনি এসব কথা, ভেবেছিলাম ইতিহাস একদিন সত্য প্রকাশ করবে, কিন্তু আজ আমার কাছে মনে হলো বলতেই হবে, কারণ আমি দেখতে পাচ্ছি মোদী এখন নিজের দেশেও একই অন্যায় কাজ বের করছে, নিজের দেশের মানুষ হত্যা করে দায় চাপাচ্ছে মুসলমানদের উপর। এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে কবে বুঝবেন? হিন্দু মুসলিম দাঙ্গা কি আজকে শুরু হলো ভারতে? আজ আমার মনের বেদনা না বোঝেন তাহলে অন্তত একটি কথা মনে রাখবেন, আমি কখনো বিক্রি হইনি। আমি লড়েছি, আমি হেরেছি, কিন্তু বিক্রি হইনি। আর যখন দেখি দেশের শিল্প কারখানা ধ্বংস হচ্ছে, সব আত্মহত্যা করছে, তরুণেরা হতাশাই পাচ্ছে, তখন মনে হয় তবু একটু বেশি সাহস করতাম, যদি এই ঝুঁকিটা একটু বেশি নিতাম। কিন্তু তখন তো দেশের অস্তিত্ব ছিল। আমি বলেছিলাম দেশের কলকারখানায় আগুন লাগিয়ে দেবে যদি আমি প্রতিরোধ করি। আমি দেখেছি কিভাবে এইসব আগুন আমার বন্ধ, এই আগুন দিয়ে আমার মুখ বন্ধ করেছিল, আমাকে বন্ধু করেছিল, মোদী আরবি বন্ধু করেছিল, শুধু আমাকে নয় পুরো বাংলাদেশকে বন্ধু করেছিল। আমি জানি আর যতটা আজ যখন এই সত্য ভেতরে আমি বলছি, হয়তো আমার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র হবে, হয়তো আমাকে আরো গালিগালাজ করা হবে, হয়তো আমার জীবনের শেষ অধ্যায়েও শান্তি আসবে না, শান্তি আমি দেখবো না। তবে আজ বললাম, কারণ ইতিহাসের কাছে আমি দায়ী, সত্যের কাছে আমি দায়ী। আমি শেষ কথা বলবো, যারা ভাবেন আমি ভারতের দানব ছিলাম তারা ভুল জানেন। আমি ছিলাম বাংলাদেশের